আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ বিদারুল ইসলাম ইকো ট্রিপার্স থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছিল হংকংয়ের ট্যুরিস্ট ভিসা। যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি, অন্যান্য কোনো ভিসা নিয়ে কাজ করি না। সেহেতু আমরা শুধু অনলি ট্যুরিস্ট ভিসা নিয়েই কথা বলব। ট্যুরিস্ট ভিসা অর হংকংয়ের ট্রানজিট ভিসা। তো আমাদের ১ম এই যেটা জানতে চায় সবাই যে এই হংকংয়ের যে ট্যুরিস্ট ভিসাটা বা ট্রানজিট ভিসা যেটা হয়, এটা কি আসলে স্ট্রিকিয়ার ভিসা হয় নাকি না ই-ভিসা হয়? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এই হংকংয়ের স্টিকার ভিসা নেওয়ার কোনো সুযোগ নেই। যেটা নিতে হয় আমাদের সেটা হচ্ছে ই-ভিসা। তো হংকংয়ের ই-ভিসাটা আমাদের আসতে অ্যাপ্লিকেশন করলে সাধারণত 4 থেকে 5 ৪ থেকে ৫ সপ্তাহের মতো সময় লাগে। তো যারা আপনারা হংকং ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সময়টুকু হিসাব করে তারপরে আপনারা অ্যা ভিসার কাজটা শুরু করবেন। তবে এখানে আরেকটা ইস্যু আছে। যেটা হচ্ছে হলো যে হংকং এর আমাদের শুধু অ্যাপ্লিকেশন অনলাইনে করে দিলেই হয় না। এটার সাথে আমাদের আরো কিছু ডকুমেন্টস এড করে দিতে হয়। সেটা হচ্ছে হলো আপনার কভার লেটার যে কি কারণে আপনি যাচ্ছেন ট্যুরটা বুঝিয়ে বলতে হয়। আপনার হোটেল বুকিং এর ফর্ম, আপনি এয়ার টিকেট বুকিং এর, নট কনফার্ম এয়ার টিকেট। এয়ার টিকেট বুকিং, হোটেল বুকিং। তারপরে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনি কি জব করতেছেন অথবা আপনি কি ধরনের বিজনেস করতেছেন সেখান থেকে ছুটির কাগজ। অ্যাকচুয়ালি তারা কিন্তু জাস্ট বলে দেয় যে আমার এই ডকুমেন্টস গুলো লাগবে। বাট এগুলো ম্যান্ডেটরি না। বাট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের তো অ্যাপ্লিকেশন করাটা মেইন ইস্যু না। আমাদের ইস্যুটা হচ্ছে হলো আমরা কিভাবে আমাদের ভিসাটা হংকং থেকে পাবো। সেটা হলো আমাদের মূল লক্ষ্য। তো এইজন্য আপনারা যেটা করবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সবসময় যখন জমা দিবেন মিনিমাম ৭ থেকে ৮ লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্টে সেভিংস অ্যাকাউন্টে আছে এরকম একটা স্টেটমেন্ট দেখাইতে হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, হঠাৎ করে অতিরিক্ত টাকা একসাথে জমা করবেন না। যেমন মনে করেন যে আপনার টাকা লাগতেছে ৮,০০,০০০, আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট তুলতেছেন লাস্ট 6 মান্থে আপনি অ্যাপ্লিকেশন করার আগে দিয়ে হঠাৎ করে ৫,০০,০০০ টাকা ডিপোজিট করলেন। যেটা আপনার প্রিভিয়াসলি কখনো করেন নাই বা আগে যখন করছেন ২ থেকে ৩ লাখ টাকার বেশি ট্রান্সেকশন হয়নি একবারে। সেক্ষেত্রে আপনি কি করলেন ৫,০০,০০০ টাকা ৬,০০,০০০ টাকা একবারে নিয়ে আসলেন। তখন তারা কিন্তু বুঝতে পারে যে এই টাকাটা আপনি অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করেছেন ভিসা পাওয়ার জন্য। কিন্তু আপনাকে প্রুভ করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি টুরিস্ট এবং আপনি সলভেন্ট টুরিস্ট। ঠিক আছে? যে আপনার এডুকেট মানি, এডুকেট আ আ আপনার অপরচুনিটি আছে আপনার নিজের দেশে মানে বাংলাদেশে এডুকেট অপরচুনিটি আছে যে কারণে আপনি ওই দেশে হংকংয়ে গিয়ে থেকে যাবেন না। আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে অন্যান্য দেশ যারা আমাদেরকে ভিসা নিয়ে যেতে হচ্ছে তারা আসলে বুঝতে পারে না যে আমরা আসলেই ফেরত আসবো কিনা। তো এইখানে এই যে একটাই জিনিস যেটা হচ্ছে হলো আপনি যে ফেরত আসবেন এই জিনিসটা আপনাকে বুঝিয়ে বলতে হবে। এখানে তো বলার তো কোনো মুখে বলার তো কোনো সুযোগ নাই। আমাদের ডকুমেন্টস এ প্রুফ করতে হবে যে আমরা আপনার দেশে গেলে আমি জাস্ট ঘুরতে যাচ্ছি এবং আমি এরপরে বাংলাদেশে ফেরত আসবো। কারণ আমার আ ভালো একটা জব আছে। সেক্ষেত্রে আপনি জবের ছুটির কাগজটা দিবেন তাদেরকে। আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে হইছেন, আপনি বর্তমানে কত টাকা সেলারি পাচ্ছেন, সেই জিনিসটা আপনি উল্লেখ করবেন। এবং এই যে যারা জব করে, তারা যে সেলারিটা উল্লেখ করবেন সেটা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিফ্লেকশন থাকে। যে প্রতি মাসে আপনি ৳১,০০,০০০ সেলারি পাচ্ছেন, এটা যেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায়। ঠিক আছে? তারা যেন বুঝতে পারে হ্যাঁ, এই জিনিসটা আপনি ৳১,০০,০০০ আসলেই পাচ্ছেন। ঠিক আছে? তো আরেকটা যারা বিজনেস করেন তারা একদম মানে রিসেন্ট আপনার ট্রেড লাইসেন্স দিবেন। যদি ভ্যাট এর কাগজ থাকে বা টিনের ট্যাক্স এর কাগজ থাকে সেই কাগজগুলো আপ টু ডেট করে জমা দিবেন। তাহলে আমাদের ভিসার অপরচুনিটি বেড়ে যাবে। তারপরে অনেকে আবার জানতে চান যে আসলে এটা কি আ ক কয়দিনের জন্য আসলে ট্যুর আইটিনারিটা করলে ভালো হয়? এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন ৭ দিনের বেশি আসলে ট্যুর আইটিনারি করাটা ভালো না। কারণ আপনি এজ এ টুরিস্ট আপনার নিজের দেশে কিছু কাজ আছে। সেক্ষেত্রে আপনি আ আ কখনোই ৭ দিনের বেশি যদি থাকে তাহলে আপনার বিজনেসটা কিভাবে করবে? বা আপনার জবের যে আপনার ছুটির পর যে জায়গাটা খালি আছে বা আপনার যে জব রেসপনসিবিলিটি গুলো আছে সেগুলোকে কিভাবে অন্যজন কভার করবে এই জিনিসটা আসলে তারা ওইভাবে বুঝতে পারে না। তো আপনি যদি ৫ থেকে ৭ দিনের ট্যুর আইটিনারি করেন সেক্ষেত্রে তাদের কাছ থেকে এই জিনিসটা বুঝা সক্ষম হয়। তারপরে যে জিনিসটা আরো কিছু জিনিস জানতে চায় যে এই এই অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যে ইমেইল আইডি দিছেন এই ইমেইল আইডিটা আপনি চেক করেন না হংকং এর ভিসা সাবমিট করার পরে। অ্যাকচুয়ালি এটা সবসময় একটু চেকিং এর মধ্যে রাখতে হবে। কারণ হংকং এর ভিসা কয়েকটা ধাপে সম্পূর্ণ হয়। ১ম এ আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে তাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তখন তারা আবার ৩-৪ দিন পরে আপনাকে এই রিকোয়ারমেন্ট গুলা দিবে। যে এই রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী তুমি তোমার ডকুমেন্টস গুলো আবার দাও। তো
তো তখন এই ডকুমেন্টসগুলো তখন দিতে হয়। এই ক্ষেত্রে যদি আপনি দেরি করেন তাদের একটা সময় থাকে। এই সময় পার হয়ে গেলে আপনার এই ভিসার অ্যাপ্লিকেশনটা নাল হয়ে যায় মানে ভয়েড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যেই কারেন্ট যেই ইমেইল অ্যাড্রেসটা আপনি সবসময় ইউজ করেন, এই ইমেইল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। আর কভার লেটারটা খুবই সুন্দরভাবে রেডি করতে হবে। কারণ কভার লেটারটার উপরেই আপনার হচ্ছে হলো সকল আপনার টোটাল যে ডকুমেন্টস দিবেন, আপনার যে টোটাল বক্তব্যটা আছে, আপনি কেন ফিরে আসবেন, আপনি কেন যেতে চাচ্ছেন, এই ২ টা জিনিস আপনার কভার লেটারে খুব শর্ট এর মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। কারণ আপনি অনেক কিছু লিখে দিলেন, ২-৩ পাতা লিখে দিলেন। আসলে যারা ভিসা কর্মকর্তা আছে তাদের পক্ষে এই যদি আপনি মনে করেন এতগুলো অ্যাপ্লিকেশন ২-৩ পাতা পড়তে হয়, তাদের পক্ষে সম্ভব না। তারা হয়তো গো থ্রু করতে চাবে না। না করে আপনাকে একটা নেগেটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে। তো এইজন্য আপনারা চেষ্টা করবেন উইদিন এ পেজ, এক পেজের মধ্যে খুব সুন্দরভাবে আপনার পারপাস অফ ভিজিট এবং why you will come back to your motherland or native land অথবা আপনি যেখান থেকে ট্রাভেল করেছেন সেখানে ফিরে আসবেন। এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে। তো এই আরকি আজকে এই পর্যন্তই। তো যারা আপনি হংকং এ এপ্লাই করতে চাচ্ছেন বা কোন ডকুমেন্টস এর ব্যাপারে ইনফরমেশন চাচ্ছেন বা ভালোভাবে কিভাবে অ্যাপ্লিকেশনটা করা যায় সেই সাজেশন চাচ্ছেন, তাহলে আমাদের সাথে ইকোডিভার্স এর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে অথবা আমাদের বনানীর অফিসে ভিজিট করুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।